অবশেষে ৪০ দিন পরের এই বিশ্বকাপ শেষ হলো। এই ৪ বছর বাদে বাদে একটা বিরাট গ্লোবাল উৎসব আসে। এই গ্লোবাল উৎসবে আমরা সবাই আক্রান্ত হই। শুধু উৎসবের অংশ হই না, উৎসবের ভেতরে ঢুকে যাই। এটা আমাদের ব্যক্তিগত জীবনে পরিণত হয়ে যায় এই ১ মাস ১.৫ মাস সময় ধরে। তাই গেছিল। এই সময় ধরে আমরা তর্কাতর্কি করছি, আমরা নানা রকম যুক্তি পাল্টা যুক্তি দিছি, উচ্ছ্বাস করছি, শোক করছি। সেই সময়টা শেষ হয়েছে। অবশেষে বিশ্বকাপটা শেষ হয়েছে। এখন দলগুলো নতুন করে নিজেদের নিয়ে ভাববে, নতুন করে আবার কোথা থেকে গোড়া থেকে শুরু করা যায়, কিভাবে কি করবে, সব প্ল্যানিং করবে। আমরা নানাভাবে বিশ্বকাপটা ফিরে দেখব। কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের বাস্তব জীবনে ফিরে আসতে হবে। বিশ্বকাপটা আমাদের কাছে তো একটা ভার্চুয়াল ইভেন্ট। আমাদের বাস্তব জীবনে ফিরে আসতে হবে। শোক, দুঃখ, কষ্ট, অভিমান, আনন্দ এই সবগুলোকে বাদ দিয়ে আমরা নির্মোহভাবে বিশ্বকাপটা দেখে, ফিরে দেখে আনন্দ করতে পারি যে এবার কি অসাধারণ একটা বিশ্বকাপ আমাদের সামনে হলো। আমরা শুধু পার্সোনাল বায়াসনেস যদি সবাই সব দলের সমর্থকরা যদি ছুঁড়ে ফেলি, সেটা ছুঁড়ে ফেলা খুব কঠিন। আমি এখনো আর্জেন্টিনার পরাজয়ে অত্যন্ত শোকাভিভূত। তারপরেও যদি সেগুলো পাশে সরায় রেখে আমরা ফিরে দেখি, তাহলে দেখব যে আমরা অসামান্য একটা বিশ্বকাপ দেখছি। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের চরমতম একটা প্রদর্শনী দেখছি। অন্তত ৫-৬ জন খেলোয়াড় বিশ্বকাপটাকে একটা নাটকের মঞ্চ বানায় ফেলছিলেন। তারা তাদের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন এখানে। আবার ওই একই রকম ৫-৬ জন নেপথ্য নায়ক সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন। এগুলোই তো যথেষ্ট। একই সঙ্গে ছোট ছোট দল বলে যারা পরিচিত ৪৮ দলের বিশ্বকাপের সুযোগ পেয়ে এখানে আসছে, তারাও কি নাটকীয় সব ফলাফল দিচ্ছে, কি নাটকীয় সব লড়াই করছে। এগুলো মনে রাখার জন্য যথেষ্ট। হ্যাঁ, একই সঙ্গে এই বিশ্বকাপে সারা পৃথিবীর সমর্থকরা এবং কিছু কিছু ফুটবলারও যেভাবে ঘৃণা এবং অপপ্রচারে সামিল হয়েছিলেন, সেটা অবশ্যই আমাদের লজ্জিত করে, অবশ্যই লজ্জিত করে। আজকে আমি ৩টা জিনিস, অবশ্যই হেট্রেড অংশটা খুব ছোট্ট করে, যাতে একেবারে আর নতুন করে আর হেট্রেড না ছড়ায়, সেটা খুব ছোট করে, বাকি ভালো দুটো একটু মোটামুটি করে একটু বলি যে আমার কাছে এবারের বিশ্বকাপটা কেমন ছিল, কেমন করে আমি ফিরে দেখলে এই বিশ্বকাপটা দেখব। আজ থেকে বহুকাল পরেও যদি ২০২৬ বিশ্বকাপ নিয়ে কেউ কথা বলে, আমি নিশ্চিত সবার আগে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এই শব্দ দুটো উচ্চারিত হবে। ভাই, এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কখনো কোনো বিশ্বকাপ দেখে নাই। আপনি শুধু মেসি এমবাপ্পের কথা ভাবেন যে এই দুটো, এই একজন প্রৌঢ় মানুষ আর একজন তরুণ, এই দুজন মিলে কি করলো একটা বিশ্বকাপে, এরকম দুটো পারফর্মার, এটা কি এর আগে কখনো আসছে? যাক, ইতিহাসের বিচারে না যাই, চর্মচক্ষে দেখি নাই, জ্ঞান হওয়ার পরে দেখি নাই যে দুটো এরকম অ্যাটাকার এরকম ভয়াবহ পারফর্ম করতেছে। এই দুজনে মিলে সরাসরি ২৬টা গোলে অবদান রাখছে। কি বিস্ময়কর নাম্বার, কি বিস্ময়কর নাম্বার, এটা কল্পনা করা যায়? একজন ১০টা গোল করছে, একজন ৮টা গোল করছে, ৪টা করে অ্যাসিস্ট করছে। কি পরিপূর্ণ স্ট্রাইকার, পরিপূর্ণ অ্যাটাকার হিসাবে দুজন খেলছে। ২৬টা গোলে সরাসরি অবদান রাখছে। এই বিস্ময়কর পারফরম্যান্স শুধু এই ২ জনে শেষ না। আমরা একই সঙ্গে দেখছি আরো এক ঝাঁক খেলোয়াড় গোল এবং অ্যাসিস্টে এই পার্সোনাল ব্রিলিয়ান্সের সর্বোচ্চটা দেখাচ্ছে। এমবাপ্পে ১০টা গোল করছে, মেসি ৮টা গোল করছে, ৭টা করে গোল করছে হালান্ড, জুড বেলিংহাম, ৬টা করে গোল করছে হ্যারি কেইন আর দেমবেলে। চিন্তা করেন, ৬টা খেলোয়াড় ৪৪টা গোল করছে। আপনি এটা কল্পনা করতে পারেন? একটা বিশ্বকাপ আসরে ৪৪টা গোল ৬ জন মাত্র খেলোয়াড় করছে এবং সেটা আমাদের চোখের সামনে। তাহলে এই বিশ্বকাপ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের সর্বোচ্চ নিদর্শন হয়ে থাকবে না? শুধু কি গোল করা, আপনি অ্যাসিস্ট করা দেখেন না। যেখানে বিশ্বকাপের মোট অ্যাসিস্ট একজন খেলোয়াড়ের সর্বোচ্চ বোধহয় ৯টা। ওলিসে এই বিশ্বকাপে একা ৭টা অ্যাসিস্ট করে বসে আছে। মানে যেটা হচ্ছে একটা বিশ্বকাপের তো রেকর্ড বটেই। একটা ছেলে, তার বোধহয় মানে একেবারে ২০ বছর মাত্র পার হয়েছে। এই বয়সে বিশ্বকাপ খেলতে সে ৭টা অ্যাসিস্ট করছে। এছাড়া আরো ৫ জন খেলোয়াড়, মেসি সহ আরো ৫ জন খেলোয়াড় ৪টা করে অ্যাসিস্ট করছে। মেসি আছে, এমবাপ্পে আছে। মানে ৬ জন খেলোয়াড় ২৭টা অ্যাসিস্ট করছে। কি অবিশ্বাস্য না পরিসংখ্যানটা? মেসি আর এমবাপ্পে, তারা দুজন গোলদাতার তালিকায়ও আছে, অ্যাসিস্টের তালিকায়ও আছে। ফলে নাম্বারটা দাঁড়ালো আসলে ১০ জন। এই ১০ জন খেলোয়াড় ৭২টা গোলে অবদান রাখছে।
৭২টা গোল হয় তাদের পা থেকে আসছে, না হলে তারা অ্যাসিস্ট করছে। এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। এই জিনিস চোখের সামনে আমরা দেখব। এরপরেও আমরা এই শোক, দুঃখ, বিতর্ক নিয়ে ব্যস্ত থাকবো, এটা হতে পারে না। এত অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্য। এখন হয় কি, ব্যক্তিগত নৈপুণ্যর প্রশংসা করলে আমরা হারায় ফেলি যে দলীয় সাফল্যগুলো। আচ্ছা, ব্যক্তিগত নৈপুণ্যের প্রসঙ্গে অবশ্যই আলাদা করে ওই লিওনেল আন্দ্রেস মেসির কথা, রদ্রির কথা এবং এমবাপ্পের কথা বলা উচিত। তো সেগুলোর ডিটেইল তো বলার অপেক্ষা রাখে না। ৩৯ বছর বয়সে মেসি তার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপটা খেললেন এবং সম্ভবত সব অ্যাট্রিবিউট বিবেচনায় নিলে, মানে কি পাস, ড্রিবল সবকিছু বিবেচনায় নিলে কোনো মানুষ এর আগে কোনো বিশ্বকাপে একক এরকম পারফরম্যান্স করে নাই। সেই পারফরম্যান্সটাও কিন্তু গোল্ডেন বুট জেতার জন্য যথেষ্ট হয় নাই। তাহলে রদ্রি পেছনে দাঁড়ায়, মানে অ্যাটাকারদের পেছনে থাকে, মিডফিল্ডের পেছনে থাকে, সে কি অবিশ্বাস্য খেলাটা খেললো? হ্যাঁ, রদ্রি না মেসি এটা নিয়ে তর্ক করা যেতে পারে। ভাই তর্কটা আপাতত ভুলে যাই। শুধু ভালোটা ভাবেন যে রদ্রির কোনো যোগ্যতা না থাকলে বাড়ি থেকে ডেকে এনে তো আর গোল্ডেন বল দিতে পারে না। ওখানে হয়তো জাজমেন্টে ভুল থাকতেও পারে বা সঠিক হতে পারে। আমরা আর্জেন্টাইন সাপোর্টাররা মনে করব ভুল হয়ে গেছে। আবার স্প্যানিশরা মনে করবে ঠিক হইছে। কিন্তু ভুল ঠিক হয় কখন? যখন সর্বোচ্চ পর্যায়ে দুজন কাছাকাছি চলে আসে। রদ্রি কোনো গোল অ্যাসিস্ট না করে ওই কাছাকাছিটা চলে আসছে। তাহলে ওর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটাকে আপনি ভুলে যাবেন কি করে? একটা বিশ্বকাপ সে কোনো গোল অ্যাসিস্ট না করে সর্বোচ্চ পারফর্মার হয়ে গেছে। সে একটা দল, যে দলটা মূলত টিম ওয়ার্কের জন্য বিখ্যাত, সেই দলের মহানায়ক হয়ে গেছে এবং একটা রোল রিডিফাইন করছে। রোল না, আমি বলব ফুটবলে একটা নতুন ক্যারেক্টার আবির্ভূত করছে এই ছেলেটা। কিলিয়ান এমবাপ্পে ৩ টা বিশ্বকাপ ধরে কি বিস্ট পারফরম্যান্স করে যাচ্ছে, কি বিস্ট পারফরম্যান্স করে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো বিশ্বকাপে সে একটা না একটা গোল্ডেন কিছু না নিয়ে মঞ্চ থেকে নামে নাই। ১ম বিশ্বকাপে গোল্ডেন ওই যে সেরা ইয়াং খেলোয়াড় ছিল। ২য় বিশ্বকাপে গোল্ডেন বুট ছিল, এই বিশ্বকাপেও গোল্ডেন বুট। এটা কল্পনা করতে পারি আমরা, ৩ টা বিশ্বকাপ জুড়ে পোডিয়ামে উঠছে একটা ছেলে কোনো না কোনো সেক্টরে ১ নাম্বার হিসাবে। ওহ মাই গুডনেস! এই ৩ জনকে তো আলাদা করে বাঁধায় রাখা উচিত। ২০২৬ বিশ্বকাপের যদি আলাদা কোনো মিউজিয়াম হয়, সেই মিউজিয়ামে এই ৩ টা ছবি আলাদা রাখা উচিত যে এরা কি অবিশ্বাস্য কাটালো। এছাড়া প্রচুর পারফর্মার আছে। এই যে উনাই সিমন থেকে শুরু করে বজিনা, গোলকিপিং এ কি অবিশ্বাস্য সব খেলা দেখলাম আমরা। বজিনা কি করলো রে ভাই! ৪১ বছর বয়সে কোথাও কেউ চেনে না, একটা ফ্রি এজেন্ট আ ইয়ের মতো, কেপ ভার্দের মতো একটা দেশ, যে দেশটার নাম জানতো না লোকজন, সেখান থেকে এসে কি অবিশ্বাস্য পারফরম্যান্স! কি অবিশ্বাস্য পারফরম্যান্স যে এখন তাকে নাকি ইন্টার মিয়ামি খুঁজতেছে, চ্যাম্পিয়নশিপেরও ২-১ টা দল তাকে অফার দিচ্ছে। সে অবশ্যই এবছর আবার প্রফেশনাল ফুটবলে সুযোগ পাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা কোন জায়গায় যাবে সেটা পরের কথা। অনেকেই ধারণা করতেছে যে লিওনেল মেসির দলেই সে চলে যাবে। ইন্টার মিয়ামিতে চলে যাবে। মেসি তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখতেছে। যাই হোক, এরকমভাবে অনেক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, শুধু এই যে ১০ জনের কথা বললাম বা সঙ্গে রদ্রিগেজ যোগ করলে ১১ হয় তা না। প্রচুর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখছি আমরা। হালান্ড যে অবিশ্বাস্য খেলাটা খেললো। সাধারণত আমরা দেখি যে লিগে খুব ভালো পারফর্ম করে ছোট জাতীয় দল নিয়ে যারা বড় আসরে আসে তারা ওখানে এসে আর জ্বলে উঠতে পারে না। কোথায় কি? হালান্ড সব মুছে দিল। আর ওই দলীয় আলোচনায় যদি যাই, দলীয় আলোচনা আমাদের অনেক রকম আনন্দ দিছে। প্রথমত সবার আগে স্যালুট সহ উল্লেখ করতে হবে, যদিও সেমিফাইনাল এর যে লাইন আপ সেটা আমার এই কথাকে প্রমাণ করে না যে বিশ্বায়ন ফুটবলের ক্ষমতার বিশ্বায়ন, মানে ফুটবলিং পাওয়ারের বিশ্বায়ন। এটা সেমিফাইনালের লাইন আপ আমাকে সমর্থন করে না। কারণ ওখানে ৩ টা ইউরোপিয়ান, একটা লাতিন দল। সেই তরবরি খাড়া। কিন্তু আপনি যদি এভাবে শুধু সাফল্যের কথা না ভেবে পারফরম্যান্স গুলো দেখেন, তাহলে আপনি দেখবেন যে সত্যি ফুটবলিং কাঠামো অনেক বেশি বিস্তৃত হয়েছে। আফ্রিকান দলগুলো যে ডমিনেশনের সঙ্গে খেলছে, মিশর, মরক্কো, সেনেগাল, ঘানা সবাই প্রচণ্ড সুন্দর ফুটবল খেলছে। সুন্দর বলতে ওই ট্র্যাডিশনাল বিউটিফুল ফুটবল না, এরা টেকনিক্যালি, ট্যাকটিক্সের দিক থেকে, শক্তির দিক থেকে এবং ভাবনার দিক থেকে দুর্দান্ত ফুটবল খেলছে। কেপ ভার্দের মতো ছোট্ট একটা দেশ, অল্প কয়টা লোকের একটা দেশ, তারা উঠে আসে কি বিউটিফুল ফুটবল খেলছে, সবাইরে আটকায় দিছে। এভাবে আপনি যদি দেখেন যে যারা শক্তি বলে পরিচিত ছিল না ফুটবলে, তাদের হাতে প্রচুর ভালো ফুটবল দেখছি। তাদের পায়ে আমরা প্রচুর ভালো ফুটবল দেখছি। আমি না একটা জিনিস বলি, এবার বিশ্বকাপে ফাইনাল ছাড়া আমি তো সব ম্যাচ দেখি নাই। ফাইনাল ছাড়া কোনো একপাক্ষিক ম্যাচ দেখি নাই।
যে ছোট দল বলেন, বড় দল বলেন, মেক্সিকো, বেলজিয়াম খুব বেশি দূরে আসে নাই। কিন্তু ওরা কি ফুটবলটা খেললো। ইভেন আমেরিকা দলটাও যদি ওই হস্তক্ষেপজনিত কারণে ওরা মোরালি ভেঙে না পড়তো, ওরাও কি সুন্দর খেলতেছিল। প্রত্যেকটা ম্যাচ ফাইটিং ম্যাচ হয়েছে। এই স্কোর দেখে বোঝা যাবে না যে ৯০ মিনিট বা ১০০ মিনিট ধরে ১২০ মিনিট ধরে কি হয়েছে। প্রত্যেকটা দল কামব্যাক কিং হয়ে উঠল। এক আর্জেন্টিনা নকআউট পর্বে ফাইনালের আগ পর্যন্ত যে কয়টা ডাইং মোমেন্ট কামব্যাক দিল, তা তো অ্যালেক্স ফার্গুসনকে মুগ্ধ করার মতো। অ্যালেক্স ফার্গুসন আমি নিশ্চিত যে আর্জেন্টিনার খোঁজ খবর নেবেন। এই যে বাচ্চারা তোমরা এটা শিখলে কোত্থেকে? তোমরা কি সেসারিনির সঙ্গে আলাপ করছিলা কোনোদিন? উনি নিশ্চয়ই সেসারিনির কথা জানেন এবং সেসারিনিকে চিনতেন। তো যাই হোক, এই যে কামব্যাকের হিস্ট্রি নতুন করে লেখা হলো। শুধু কি আর্জেন্টিনা? আমরা শুধু আর্জেন্টিনা নিয়ে কেন পড়ে আছি? বেলজিয়াম কি কামব্যাকটা করলো। ছোট ছোট দল কেউ কি ৯০ মিনিটে হার মানছে? আমি এরকম দেখি নাই এর আগে বিশ্বকাপে। আমি ১৯৯০ সাল থেকে লাইভ বিশ্বকাপ দেখি। ৮৬ বিশ্বকাপ এগুলো ফুটেজ দেখছি, ইউটিউবে দেখছি। কিন্তু ১৯৯০ থেকে লাইভ বিশ্বকাপ দেখি। বেশিরভাগ বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্যন্ত মেরে থাকে। প্রচুর ম্যাচ থাকে ৭০ মিনিট ৬০ মিনিটের মধ্যে হয়ে যায়। ইনফ্যাক্ট বাঁশি বাজার ১৫ মিনিটের মধ্যে বোঝা যায় যে এই দলটা এদের উড়ায় দিতে যাচ্ছে। কয়টা ম্যাচে আপনার এরকম মনে হয়েছে বলেন তো? আপনারা যারা সব ম্যাচ দেখছেন তারা হয়তো কিছু ম্যাচ বলতে পারবেন। আমি একটা ম্যাচও বলতে পারব না। কারণ আমি ঘটনাচক্রে যেসব ম্যাচ দেখছি, কোনো দলকে দেখি নাই যে ৯০ মিনিটের আগে তারা হাল ছেড়ে দিছে। ৯০ মিনিট, ৯১ মিনিট, ৯২ মিনিটে গিয়েও তারা জিতছে বা জেতার চেষ্টা চালায় যাচ্ছে। ম্যাচে ফেরার চেষ্টা চালায় যাচ্ছে। এটা অবিশ্বাস্য লড়াই। মানে নেভার সে ডাই যে একটা অ্যাটিটিউড, এটা দুর্দান্তভাবে দেখছি। ফলে আমি শুধু ফুটবলীয় কারণে এই বিশ্বকাপটাকে আমার মুকুট করে রাখবো। হ্যাঁ, এই বিশ্বকাপটা অবশ্যই কন্ট্রোভার্সি এবং হেট্রেডের কারণেও খুব ইতিহাসে থেকে যাবে। এই বিশ্বকাপটা সম্ভবত কন্ট্রোভার্সিয়াল দিক থেকে এবং ঘৃণা ছড়ানোর দিক থেকে পৃথিবীর সবচেয়ে জঘন্য বিশ্বকাপও হয়ে থাকলো একই সঙ্গে। তো আমরা মানুষ হিসাবে আসলে কি করতে পারি? এই যে শুধু আয়োজকরা এবং ফিফা, আয়োজক বলতে শুধু যুক্তরাষ্ট্রের কথা বলি, বাকি ২ আয়োজক ওরকম হস্তক্ষেপ করছে বলে শুনি নাই। তো তারা যে কেলেঙ্কারি করছে ইরানের সঙ্গে, সোমালিয়ান রেফারির সঙ্গে, হাইতির সঙ্গে, অলমোস্ট প্রায় সব দেশের সঙ্গে আয়োজক হিসাবে আমেরিকা বাজে কাজ করছে। তারপরে ফিফা মূল আয়োজক সংস্থা, তারা যে কর্তৃত্বহীনতা, মেরুদণ্ডহীনতা, পক্ষপাতদুষ্টতা বিভিন্ন সময় দেখাচ্ছে। কিছু পক্ষপাতদুষ্টতার অভিযোগ অত্যন্ত সত্যি, আবার কিছু পক্ষপাতদুষ্টতা তাদের আচরণের কারণে মনে হচ্ছে সত্যি। সব মিলে এটা একটা নোংরা অধ্যায়ও হয়ে থাকলো এবং অবশ্যই এটা মানতে হবে যে এটাও বিশ্বকাপের সবচেয়ে নোংরা অধ্যায়। আয়োজক এবং আয়োজক রাষ্ট্র এবং আয়োজকদের তরফ থেকে এত কন্ট্রোভার্সি, এত পক্ষপাত এর আগে কখনো বিশ্বকাপ দেখে নাই। একই সঙ্গে সমর্থক পর্যায়ে অত্যন্ত হেট্রেড একটা হচ্ছে, বিশ্বকাপ হচ্ছে। এই এর আগে আমরা সবসময় বিশ্বকাপ দেখছি যে নিজের খেলোয়াড়কে বড় করা, প্রতিপক্ষের খেলোয়াড়কে ছোট করা। প্রতিপক্ষের খেলোয়াড়কে ছোট না করে নিজে তো বড় হওয়া যায় না। এটা মানব মনের বৈশিষ্ট্য, হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে যে আমার হিরোকে বড় করতে হলে অন্যের হিরোকে ছোট করতে হবে। ওকে, এ পর্যন্ত হেট্রেড আমরা মনে করছিলাম যে ঠিক আছে। কিন্তু এবার তার মধ্যে আমরা দেখছি অত্যন্ত স্পর্শকাতর সব ইস্যু, জাতি গোষ্ঠীর ইস্যু, ইতিহাস থেকে খুঁচে আনা অপ্রাসঙ্গিক সব ইস্যু, সেসবগুলোকে এই অন্য খেলোয়াড়কে বা অপছন্দের দলকে ছোট করতে ব্যবহার করা হয়েছে। যেটাতে পৃথিবীর সেরা মিডিয়াও অংশ নিচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা আটকে থাকে নাই, পৃথিবীর সেরা মিডিয়ায় অংশ নিচ্ছে, সংঘবদ্ধ নানা রকম ক্যাম্পেইন হয়েছে। এ পক্ষে ও পক্ষে সব পক্ষে, কোনো দুধে দোয়া তুলসী পাতা পক্ষ নাই এখানে। এই পুরো ব্যাপারটা হইছে মূলত ব্যবসাকে টার্গেট করে। যত বেশি বিতর্ক হবে দেখেন কি হয় যে আজকের দিনে সবাই অ্যালগরিদমের উপরে নির্ভরশীল। ওই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে মিডিয়াগুলো। টেলিগ্রাফ বলেন, আমাদের দেশের 'প্রথম আলো' বলেন, সবাই অ্যালগরিদমের আশ্রয় চায়। অ্যালগরিদমের পক্ষপাত চায়। কেউ কারোর অন্য কোনো আদর্শ নাই। অন্য কোনো ভক্তি নাই। আপনারা যদি ভাবেন যে অমুক পত্রিকাটা আর্জেন্টিনাপন্থী, তমুক পত্রিকাটা আ বা ব্রাজিলপন্থী, এগুলো সত্যি না। এরা অ্যালগরিদমপন্থী সবাই। এখন অ্যালগরিদম কি চায়? ফেসবুক অ্যালগরিদম বলেন, ইউটিউব অ্যালগরিদম বলেন বা গুগল সার্চ অ্যালগরিদম বলেন। সব অ্যালগরিদমের মূল চাওয়া হচ্ছে ঘৃণা। ঘৃণা যত আপনি বেশি ছড়াবেন, যত বিতর্ক করবেন, আপনি সাধারণ একটা ভালো পোস্ট করে দেখবেন ফেসবুকে।
খুব বেশি এইটা নিয়ে কথা হবে না। হয়তো অনেকে পছন্দ করবে, লাইক দিয়ে চলে যাবে। কিন্তু অ্যালগরিদম কি চায়? অ্যালগরিদম চায় প্রচুর কমেন্ট, প্রচুর তর্কাতর্কি। একজন কমেন্ট করবে, আপনি পাল্টা কমেন্ট করবেন। ওখানে ১০ টা কমেন্ট যোগ হবে। শেয়ার করে গালি দিবে। এই জিনিসটা হচ্ছে অ্যালগরিদমরে জমায়। এই প্রতিষ্ঠানগুলো যখন এই ফেক নিউজ করে, হেট্রেড নিউজ করে, তারা এটা জেনেই করে যে আমরা ভুল করতেছি। আমরা মরিনহোর ভুল আ মানে মিথ্যা কার্ড প্রকাশ করতেছি। এটা জেনেই করে। আপনার মোটেও এটা ভাবার কোনো কারণ নাই যে এরা মূর্খ বা এরা বোঝে না। এরা সবাই এটা জেনে বুঝেই করে যে অ্যালগরিদমকে সন্তুষ্ট রাখা। অ্যালগরিদম যাতে তার ওই জিনিসটাকে প্রমোট করে সামনে নিয়ে যায় যে প্রচুর লোক তর্কাতর্কি করতেছে তার মানে জিনিসটা অ্যালগরিদমে গুরুত্ব পাবে, জিনিসটা ভাইরাল হবে। এই ভাইরাল হওয়ার নেশা পেয়ে বসছে পুরো পৃথিবীকে। তাহলে এখান থেকে আমাদের মুক্তি নাই। আমি নিজেও এই ব্যাপারে হয়তো অংশ নিয়ে ফেলছি। আমি ভালো, ভালো কথা বলতেছি। হয়তো আমিও এই ৪০ দিনে বিভিন্ন কনটেন্টে এমন বাক্য উচ্চারণ করছি বা এমন কনটেন্ট করছি যা অ্যালগরিদমকে সন্তুষ্ট করে। যেখানে কমেন্টে হেট্রেড প্রকাশ পায়, আমার কথায় হেট্রেড উৎসাহিত হয়। এইটা এই চক্র থেকে আমাদের মুক্তি নাই। তবে একটা সহজ উপায় আছে, যতটা সম্ভব অ্যালগরিদমকে হতাশ করা। হতাশ করে ভালো কথা বললে এইটারে দিয়ে আগায় যাওয়া। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোয়ালিটি কনটেন্ট, ভালো আলোচনা এগুলোর সময় আসছে এবং আরো আসবে। একদিকে যেমন এটাও সত্যি যে এই প্রবল বিতর্কের এবং হেট্রেডের যে দাপট অ্যালগরিদমের কারণে এটা বাড়তে থাকবে। একই সঙ্গে এটাও সত্যি যে আপনি যদি কোয়ালিটি এবং আপনি যদি শুভ আলোচনা যথেষ্ট ভালো করতে পারেন, সেটা নিয়েও মানুষ অ্যালগরিদমে উৎসাহ দেওয়ার মতো পরিমাণে কমেন্ট করবে, আলোচনা করবে। সেটাও ভাইরাল হবে। ফলে আমাদের এখন সর্বাত্মক চেষ্টা করা উচিত, যারা আমরা এগুলো পছন্দ করি না, যারা এগুলাতে মানসিকভাবে কষ্ট পাই, মানসিকভাবে আক্রান্ত হই। দেখেন, আপনি যদি ভাবেন না যে আপনি এটা পছন্দ করেন, আসলে কিন্তু পছন্দ করেন না। আপনি এই যে এইগুলো করে যখন এই ফেসবুকে এগুলো দেখে আপনার পক্ষেও যদি সব যায়, আপনি ঘুমাতে যান, আপনার ঘুমটা ১ ঘন্টা হলেও ডিলে হয়। আপনার পরদিন দিনটা একটু হলেও খারাপ যায়। আপনি পরিবারের সদস্যদের সঙ্গে একটু হলেও খিটখিটে আচরণ করেন। আমিও করি, আমিও করি। এটার কারণ হচ্ছে এগুলা, এই রাগ মানুষকে খুব ক্ষতিগ্রস্ত করে। আজ থেকে ১০ বছর পরে কিন্তু ইতিহাসে শুধু এই ফুটবলের ভালো পারফরম্যান্স গুলোই থাকবে। অমুক ম্যাচে রেফারি কি করছে, তমুক ম্যাচে অমুক পন্থীরা কি করছে, এগুলো আর কেউ কোনো ইতিহাসে থাকবে না। ইতিহাস এরকমই। ইতিহাস এইসব খুচরো হেট্রেড মনে রাখে না। বড় অন্যায় মনে রাখে, কিন্তু ইতিহাসে সাফল্যগুলো থাকে, ইতিহাসে ঘটনাগুলো থাকে। ফলে যে জিনিস টিকবেই না, সেই জিনিসে আক্রান্ত হয়ে লাভ কি? সেই জিনিস থেকে আমি শুধু আপনাদের বলতেছি না, এটা আমি আমাকেও বলতেছি যে আমরা সবাই মিলে আসেন চেষ্টা করি যে একটু এই হেট্রেড গুলোকে এভয়েড করার যতটা সম্ভব। তাদের নিরুৎসাহিত করি। আমরা Facebook, YouTube, Google এদেরকে হতাশ করে ফেলি। যে আরে ভাই, এরা তো তর্কাতর্কি না করে, হেট্রেড ক্যাম্পেইন না করেই ভাইরাল হয়ে যাচ্ছে। বা এরা তো তর্কাতর্কি বা হেট্রেড না করেই যথেষ্ট ভালো একটা পরিবেশ তৈরি করতে পারছে। এরা নিজেদের ভিতরে ভালো গ্যাদারিং করতে পারছে। এই জিনিসটা হোক। আমরা নিজেরা নিজেদের প্রশংসা করি। শুধু আমরা পরস্পরের প্রশংসা করি, পরস্পরের কাঁধে হাত রাখি। তাহলে দেখবেন যে এই অ্যালগরিদম আমাদের কথা শুনতে বাধ্য হবে। অ্যালগরিদমের কথা মতো আমরা চলতে পারব না। চলব না। আমাদের চলতে হবে না। তাহলে আমরা শুধু বিশ্বকাপের ব্রিলিয়ান্স এবং টিম ফাইট এগুলো নিয়েই গল্প করে শেষ করতে পারবো। এই অংশটা আর বলতে হবে না কখনো। আই হোপ সেই দিনটা খুব দ্রুত আবার ফিরে আসবে। সবার জন্য শুভকামনা। বিশ্বকাপ পর্ব এখানে শেষ। তার মানে এই না যে বিশ্বকাপ নিয়ে আমরা আর আলোচনা করব না। আমি পার্সোনালি আমাদের এই বিশ্বকাপের সামনে কি হইতে যাচ্ছে এটা নিয়ে খুব উৎসাহী। বিভিন্ন দল নিয়ে। আর্জেন্টিনা নিয়ে তো খুবই উৎসাহী যে আর্জেন্টিনার সামনে কি হবে। এছাড়া কয়েকটা দল নিয়ে আমার খুব আগ্রহ তৈরি হচ্ছে। জার্মানি, ইতালি, মরক্কো এরকম কিছু দলের ভেতরে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা ফুটবলীয় অর্থে খুব ইন্টারেস্টিং হতে পারে, এবং স্পেন, ফ্রান্স তো আগামী দিনে আরো সমৃদ্ধ হয়ে আসবে। এরা তো কেবল বাচ্চা অবস্থায় বিশ্বকাপে এসে বিশ্বকাপ জিতলো স্পেন, এরা আরো সমৃদ্ধ হবে। ফলে আমরা আগামী দিন নিয়ে বেশ কিছু আলোচনা করব। আর একই সঙ্গে এখন তো এতদিন এভয়েড করে থাকা গেলেও আমাদের ক্রিকেট অস্ট্রেলিয়ায় যাচ্ছে, সেগুলো নিয়েও কথা বলতে হবে। আমরা একটু নরমাল লাইফে ফিরি। আমরা সবাই মিলে নরমাল লাইফে ফিরি। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।